সুস্থ হয়ে দ্রুত হোয়াইট হাউসে ফেরার আশা ট্রাম্পের আরোগ্য কামনা করে চিঠি দিলেন শেখ হাসিনা। বিশ্বে একদিনে 2,93,000 নতুন করোনা রোগী শনাক্ত, এশিয়াতে 1,09,000। সৌদি আরবে টিকিটের দাবিতে প্রবাসীদের বিক্ষোভ, সোনারগাঁও হোটেলে ভাঙচুর, লাঠিচার্জ। সীমিত পরিসরে আজ থেকে আবার ওমরা শুরু, প্রতিদিন অনুমতি 6,000 সৌদি মুসল্লির। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে দুই ধরনের বক্তব্যের মাঝে এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন আগামী কয়েকদিন তার করোনা চিকিৎসার আসল পরীক্ষা হবে। হাসপাতাল থেকে 4 মিনিটের বার্তায় তিনি বলেন তার এবং মেলানিয়ার শারীরিক অবস্থা এখন ভালো এবং তিনি দ্রুত হোয়াইট হাউসে ফিরতে চান। চিকিৎসকেরা বলেছেন মার্কিন প্রেসিডেন্টের অবস্থার উন্নতি হয়েছে, তবে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ এর আগে জানান আগামী 2 দিন ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ। শুক্রবার প্রথম সামনে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্তের খবর। শুরু থেকেই নিজেকে সুস্থ দাবি করে আসছেন তিনি। সেদিনই ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় ট্রাম্পকে। জানা গেছে স্বেচ্ছায় হাসপাতালে যেতে চাননি তিনি, তবে উপদেষ্টাদের চাপে শেষ পর্যন্ত সম্মতি জানান। I feel much better now. We're working hard to get me all the way back. I have to be back. শনিবার ট্রাম্পের শারীরিক অবস্থা জানাতে ব্রিফিংয়ে আসেন প্রেসিডেন্টের চিকিৎসক সিন কনলি। জানান 24 ঘন্টায় ট্রাম্পের জ্বর ছিল না, সর্দি কাশির মতো সমস্যাও অনেকটাই কেটে গেছে। করোনার প্রথম সপ্তাহ চলছে, বিশেষ করে প্রথম 7 থেকে 10 দিন কঠিন সময়। এ সময় নানা জটিলতা ধরা পড়ে, সে কারণেই পর্যবেক্ষণে রাখতে তাকে হাসপাতালে এনেছি আমরা। বৃহস্পতিবার সামান্য কাশি ও দুর্বলতা থাকলেও এখন বেশ ভালো আছেন তিনি। তবে চিকিৎসকদের বক্তব্যে সম্পূর্ণ উল্টোমত দিয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস। মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য ঝুঁকি এখনও কাটেনি বলে জানান তিনি। ট্রাম্পের স্বাস্থ্য বিষয়ক তথ্য দিতে গিয়ে বিপত্তি ঘটিয়েছেন তার এক চিকিৎসক। করোনা আক্রান্ত হওয়ার একদিন পর ট্রাম্প সবাইকে এই খবর জানান বলে মন্তব্য করেন তিনি। এতে করোনা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন কিনা তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পরে অবশ্য ওই বক্তব্যকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন ট্রাম্পের চিকিৎসক। এদিকে নির্বাচনী প্রচারে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ না করার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জানান প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি যখন করোনায় আক্রান্ত তখন এমন আচরণ গ্রহণযোগ্য নয়। এ সময় নিজের স্বজন হারানোর অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রীর রোগমুক্তি কামনা করে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে করোনা মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্টের বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় আত্মবিশ্বাসের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখন করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় সবাই একসঙ্গে যুদ্ধ করছে, তখন মার্কিন জনগণকে সুস্থ রাখতে ও সুচিকিৎসা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আবার সুস্থ হয়ে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে শিগগিরই হোয়াইট হাউসে ফিরবেন বলে আশা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ট্রাম্প মেলানিয়ার পর 3 রিপাবলিকান সিনেটর সহ করোনায় আক্রান্ত হয়েছেন ট্রাম্পের আরও 8 সহযোগী। এর মধ্যে রয়েছেন নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি, সাবেক উপদেষ্টা কেলিয়ান কনওয়ে, নির্বাচনী প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিয়েন এবং রিপাবলিকান সিনেটর মাইক লি, টম টিলিস এবং রন জনসন। তারা সবাই গত 26 সেপ্টেম্বর হোয়াইট হাউসে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যামি কনি ব্যারেটের মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে 12 অক্টোবর শুরু হতে যাওয়া ব্যারেটের মনোনয়ন শুনানি পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাট শিবির। ট্রাম্পের প্রচার উপদেষ্টা ক্রিস ক্রিস্টি আক্রান্ত হওয়ায় স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন এবিসি নিউজের এক সাংবাদিক। 29 সেপ্টেম্বর বিতর্কে ক্রিস্টির সংস্পর্শে এসেছিলেন ওই সাংবাদিক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা শনাক্ত হয় চীন কিছুটা বিচলিত বলে মনে করছে মার্কিন গণমাধ্যম। ট্রাম্পের অসুস্থতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বেইজিং কোনো মন্তব্য করেনি। চীনা গণমাধ্যমেও এ নিয়ে তেমন কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। তবে অভ্যন্তরীণ পর্যায়ে এই নিয়ে আলোচনা চলছে বলে দাবি সিএনএনের। শুরু থেকেই করোনা মহামারীর জন্য চীনকে দায়ী করা ট্রাম্প এবার দেশটির বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাবেন বলেও ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পেছনে শুরু থেকেই চীনকে দায়ী করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ ৩০ সেপ্টেম্বর নির্বাচনী বিতর্কেও অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল করোনা ইস্যু। সেদিনও যুক্তরাষ্ট্রের করোনার ভয়াবহতার জন্য সরাসরি বেইজিংকে দায়ী করেন ট্রাম্প। একদিকে যেমন করোনায় যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি মানুষ মারা গেছে, অন্যদিকে করোনা মোকাবেলায় সফল চীন এখন গোল্ডেন উইক উদযাপনে ব্যস্ত। মার্কিন প্রেসিডেন্টের করোনা শনাক্ত হওয়াকে ট্রাম্পের কর্মফল বলছেন চীনের সাধারণ নাগরিকরা। মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবোতে নানাজনের মন্তব্যে উঠে এসেছে ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়া মূলত চীনের ন্যাশনাল ডের উপহার। আবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদক হু শিনজিন মনে করেন, করোনা ভাইরাস নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরে যে জুয়া খেলছে তারই মূল্য দিতে হচ্ছে তাকে। চীনের ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হু শিনজিন টুইটারে এই পোস্ট দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই অবশ্য তা মুছে দেন। ট্রাম্পের অসুস্থতায় সারা বিশ্বে তোলপাড় হলেও চীনের বেশিরভাগ রাষ্ট্রীয় গণমাধ্যমে এটি খুব একটা গুরুত্ব পায়নি। আর এর মাধ্যমেই চীনের বিচলিত হওয়ার ইঙ্গিত মেলে বলে দাবি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের। অবশ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবরে বেইজিংয়ের বিচলিত হওয়ার যথেষ্ট কারণ আছে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই চীনকে করোনা মহামারীর জন্য একতরফাভাবে দায়ী করছে। অন্যদিকে চীন মনে করে এক্ষেত্রে তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে। মার্কিন নির্বাচনেও বেইজিং একটি বড় ইস্যু হয়ে ওঠাতে অসন্তুষ্ট চীন। এরই মধ্যে বেশ কয়েকজন রিপাবলিকান টুইট করেছেন চীন তাদের প্রেসিডেন্টের ওপর করোনা ভাইরাস দিয়ে হামলা চালিয়েছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত কয়েকদিনের তুলনায় বিশ্বে কমেছে করোনায় একদিনে সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4,500-এর। নতুন শনাক্ত 2,94,000-এর বেশি। এর মধ্যে 1,09,000 এশিয়ায়। বিশ্বে মৃতের সংখ্যা 10,38,000-এর বেশি। আক্রান্ত ছাড়ালো 3,51,00,000। 31 অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধের মেয়াদ বাড়িয়েছে ভারতের দিল্লি প্রশাসন। মৃতের সংখ্যা 1 লাখ ছাড়ানোর পর ভারতে কমেছে দৈনিক সংক্রমণ ও প্রাণহানি। শনিবার দেশটিতে 75,000-এর বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। প্রাণ গেছে 937 জনের। একদিন আগেই এই সংখ্যা ছিল 1,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে আক্রান্ত প্রায় 49,000, মৃত্যু 755 জনের। ব্রাজিলে নতুন 580 জন নিয়ে প্রাণহানি 1,46,000-এর বেশি। তবে ইউরোপে বেড়েছে সংক্রমণ। যুক্তরাজ্যে সম্প্রতি দিনে গড়ে 10,000-এর বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে সরকার। সংক্রমণ রোধে স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে 2 সপ্তাহের আংশিক লকডাউন। জনসমাগম কমানো হয়েছে রেস্তোরাঁ চালু রাখার সময়সীমা, বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। দ্বিতীয় ধাপে সংক্রমণের শিকার ইতালি। আক্রান্ত বাড়ায় রোমে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ইতালি সরকার। বাড়ির বাইরে গেলে 6 বছরের বেশি বয়সের সবাইকে পরতে হবে মাস্ক, তা না হলে গুনতে হবে 400 ইউরোর জরিমানা। দেশটিতে আক্রান্তের সংখ্যা 3,20,000, প্রাণ গেছে প্রায় 36,000-এর। শনিবার প্রায় 17,000 নতুন রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। মহামারী শুরুর পর একদিনে এই সংখ্যা সর্বোচ্চ। আসছে শীতে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় সংক্রমণ বাড়লেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আগামী কয়েক সপ্তাহে রাজ্যে কড়াকড়ি শিথিল করা হবে বলেও জানিয়েছে সরকার। দ্বিতীয় ধাপে সংক্রমণ রোধে প্রায় 3 মাস ধরে লকডাউন চলছে ভিক্টোরিয়ার রাজধানী মেলবর্নে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টিকিটের দাবিতে আজও রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। বিক্ষোভের এক পর্যায়ে তারা সোনারগাঁও হোটেলের গেটে ভাঙচুর চালান। ঘটে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেন নিতে সকাল থেকেই হোটেল সোনারগাঁওয়ের সামনে জড়ো হন হাজারো সৌদি প্রবাসী। রোববার সকাল ৮টা থেকে টোকেন দেওয়ার কথা থাকলেও তা শুরু না হয় বিক্ষোভ শুরু করেন প্রবাসীরা। এক পর্যায়ে হোটেলের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। অল্প সময়ের জন্য কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন প্রবাসীরা। প্রবাসীদের অভিযোগ, সৌদি এয়ারলাইন্স টিকিট টোকেন দেয়া নিয়ে শুরু থেকেই সঠিক তথ্য দিচ্ছে না। সঠিক তথ্য না থাকায় জটিলতা বাড়ছে বলেও দাবি করেন তারা। এরা এক একভাবে এক এক ব্রিফিং দিতেছে, কখন এই গেট কখন ওই গেট টোকেন দেওয়া হবে, আবার বলতেছে কাঁচা রাস্তা যাও। এখনো কাঁচা রাস্তা অনেক লোক সিরিয়াল ধরে বসে আছে, কই টোকেনের কোনো ব্যবস্থা করা হয়নি। তারা বলছে 4 তারিখে টোকেন দিবে। আমরা বিগত কালকে রাত্রে 8টার সময় আসছি, খাওয়া নেয় না নেয় আমরা এখানে সিরিয়াল ধরে বসে রয়েছি। করোনার মধ্যে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা জানান, বিমানের টিকিট সংকটে কর্মস্থলে ফেরা নিয়ে তাদের উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলছে। ছুটি বাড়ানো এবং কোনো আকামার মেয়াদও বাড়ানো, এবং কেউ অনেকগুলো মানুষ কফিলকে কোথায় খুঁজে পাবে। অনেক কফিল চাইতেছে না, অনেক কোম্পানি চাইতেছে না যে পুরান লেবারগুলো আসছে ওদের এন্ট্রি করানোর জন্য। করোনার মধ্যে দেশে আটকা পড়েছেন লক্ষাধিক সৌদি প্রবাসী। ইকামা ও ভিসা জটিলতায় অর্ধলক্ষাধিক সৌদি প্রবাসীর কর্মস্থলে ফেরা অনিশ্চিত। এমন প্রেক্ষাপটে 2 সপ্তাহ যাবৎ বিক্ষোভ করে আসছেন প্রবাসীরা। সরকারি ঘোষণা অনুযায়ী ইকামার মেয়াদ 24 দিন বাড়ানোর কথা থাকলেও তা সবার ক্ষেত্রে বাড়েনি। প্রবাসীরা এখন চাইছেন ভিসার মেয়াদ দেখে যেন টিকিট এবং টোকেন দেয়া হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 বছর প্রতীক্ষার পর অবশেষে চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। আজ সকালে ফ্লাইটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা 11:15টার দিকে বিমান বাংলাদেশের ড্রিমলাইনার 9 উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশ্যে রওনা করে। উড়োজাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা 260 জন। প্রায় সবকটি আসনই পূর্ণ হয়ে গেছে। এই রুটের দ্বিতীয় ফ্লাইটটি যাবে 28 অক্টোবর। এরপর থেকে প্রতি বুধবার এই রুটে নিয়মিত ফ্লাইট চলাচল করার কথা রয়েছে। জ্বালানি লোড নিয়ে নানা রকম জটিলতার কারণে 2011 সালে বন্ধ হয়ে যায় এই রুটের ফ্লাইট। সাত মাস বন্ধ রাখার পর কঠোর স্বাস্থ্যবিধি মেনে ওমরা পালনের সুযোগ দেওয়া হচ্ছে মুসল্লিদের। আপাতত সৌদি আরবে বসবাসকারীরাই এই সুযোগ পাবেন। আজ থেকে প্রতিদিন 6000 মুসল্লি ওমরা পালনের অনুমতি পেলেও সময়ের সঙ্গে তা বাড়বে। এরপর 18 অক্টোবর থেকে দ্বিতীয় ধাপে তা বাড়িয়ে 15,000 করা হবে। আর তৃতীয় ধাপে 1 নভেম্বর পুরোপুরি চালু হবে ওমরা হজ। এই ধাপে বিদেশিরাও এতে অংশ নিতে পারবেন। সে সময় প্রতিদিন 20,000 মুসল্লি ওমরা পালন করতে পারবেন। মসজিদে নামাজ আদায় করতে পারবেন 60,000। দক্ষিণ ফ্রান্স ও উত্তর ইতালির সীমান্ত এলাকায় আঘাত এনেছে মৌসুমী ঝড় অ্যালেক্স। ঝড়ের কারণে সেখানে ভারী বৃষ্টিপাত ও বন্যার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজ অন্তত 25 জন। বৃষ্টি থেকে আকস্মিক বন্যায় ফ্রান্স ও ইতালির সীমান্ত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে কয়েকটি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো স্থাপনা, ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু। আবহাওয়া অফিস বলছে, ফ্রান্সের এই অঞ্চলে এক বছরে গড়ে যে পরিমাণ বৃষ্টি হয় তা মাত্র 12 ঘন্টায় রেকর্ড করা হয়েছে। সীমান্ত অঞ্চলে উদ্ধার কাজ চলছে। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আফগানিস্তানে সাধারণত সুফি গানের সঙ্গে সামা নাচেন পুরুষেরা। সেই ট্যাবু ভেঙে সামা নাচের একটি দল গঠন করেন ফাহিমা মির্জা। নারী পুরুষ মিলিয়ে তার দলে 20 জন সদস্য। পরিস্থিতি যেমনই হোক, দলের কার্যক্রম চালিয়ে যেতে চান ফাহিমা। এই দৃশ্য আফগানিস্তানের। সেখানে এতদিন মেয়েদের নাচ নিষিদ্ধ থাকলেও সেই প্রথা ভেঙেছেন ফাহিমা মির্জা। রক্ষণশীল সেই ঐতিহ্যকে এক প্রকার চ্যালেঞ্জ করেছেন 24 বছরের ফাহিমা। এই নাচ সামা নামেই পরিচিত। গত বছর একটি দল গঠন করে তাদের প্রশিক্ষণ দিয়ে আসছেন ফাহিমা। সামা নাচের মধ্য দিয়ে আমি আমার অনুভূতি প্রকাশ করি। যখন এটা শুরু করেছি, আমার জীবন পুরোপুরি বদলে গেছে। তাই এখন আর ভাবি না মানুষ আমাকে নিয়ে কি চিন্তা করছে। পারস্যের বিখ্যাত কবি জালালউদ্দিন রুমির মৃত্যুর পর প্রতিষ্ঠিত হয় সুফিবাদ। সুফি গানের সঙ্গে এই নাচের সম্পর্ক। এক ছাদের নিচে নারী পুরুষ একসঙ্গে নাচবে ভাবা কঠিন। আফগানিস্তানের সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। বিশ্ববিদ্যালয় এখন নারী পুরুষ একসঙ্গে পড়তে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সমঝোতা নিয়ে উদ্বিগ্ন অনেকেই।
নারীদের প্রতি তালেবানদের দৃষ্টিভঙ্গি কখনো পরিবর্তন হবে না। তারা ক্ষমতায় এলে এ ধরনের আয়োজনে নারীদের দেখা যাবে না। বিশেষ করে সুফি গানের সঙ্গে সামা নাচ তারা কখনো করতেই দেবে না। এমনকি নারীদের রাজনীতিতেও আসতে দেয়া হবে না। তবে তাতে বিচলিত নন ফাহিমা মির্জা। জানান, তালেবান ক্ষমতায় এলেও সামানাত ছাড়বেন না তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।